8টি মৃত কুকুরছানা, পাশেই এদের মা। কুকুরটির আর্তনাদ, ছোটাছুটির ভিডিও, খবরের মাধ্যম, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই মানুষকে নাড়া দিয়ে গেছে। ঈশ্বরদীর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তবে বাংলাদেশে প্রাণীর প্রতি এমন সহিংসতার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ঢাকা, বরিশাল, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে নৃশংসভাবে প্রাণী হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু প্রাণী হত্যা বা নির্যাতনে কি বাংলাদেশে কোনো আইন আছে? এমন ঘটনায় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা কার হাতে রয়েছে? এই নিয়ে আজ কথা বলবো আজকের স্টার এক্সপ্লেইনসে। সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে 8টি কুকুরছানাকে হত্যার খবর পাওয়া যায়। অভিযোগের আঙুল ওঠে নিশি রহমান নামে একজনের ওপর। তিনি একজন সরকারি কর্মকর্তার স্ত্রী। অভিযোগ ওঠে একটি কুকুরের 8টি বাচ্চাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন নিশি। পরে স্থানীয়রা উদ্ধার করলে বাচ্চাগুলোকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঈশ্বরদীর এই ঘটনার মতো প্রাণীর প্রতি নৃশংসতার ঘটনা বাংলাদেশে নতুন না। নভেম্বর মাসের শুরুতে বগুড়ায় একটি বিড়ালকে জবাই করে হত্যার ঘটনা সামনে আসে। জুলাই মাসে বরিশালের বাকেরগঞ্জে একটি কুকুরকে গাছে বেঁধে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এরও আগে 2024 সালের নভেম্বর মাসের শেষের দিকে ঢাকার মোহাম্মদপুরের আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে 11টি পথকুকুর ও বিড়ালকে খাবারে বিষ দিয়ে হত্যার অভিযোগ ওঠে। 2017 সালের জানুয়ারিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিষ প্রয়োগ করে শত শত কুকুরকে হত্যা করে। 2019 সালে নারায়ণগঞ্জে একটা বিড়াল বাড়ির কবুতর মেরে ফেলত বলে রশিতে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মেরে সেটার ভিডিও করে ফেসবুকে ছাড়া হয়। প্রাণীদের প্রতি এমন নৃশংসতার কাহিনী বলে শেষ করা যাবে না বোধহয়। ঈশ্বরদীর 8 কুকুরছানাকে হত্যার ঘটনায় বাংলাদেশের প্রাণী নির্যাতনের ব্যাপারে আইন কি বলছে সে বিষয়টিও সামনে এসেছে। পথকুকুর বা বিড়ালকে হত্যা, নির্যাতন বা আঘাত করলে শাস্তির বিধান কি আদৌ বাংলাদেশে আছে? থাকলে আসলে প্রক্রিয়াটি কি রকম? বাংলাদেশে প্রাণী নির্যাতন সম্পর্কিত আইনটি প্রায় 100 বছরের পুরনো। সেই দ্য ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট বাতিল করে 2019 সালে প্রাণী কল্যাণ আইন প্রণয়ন করা হয়। এই নতুন আইন অনুযায়ী যে কোনো প্রাণীকে বেঁধে রাখা, ফাঁসিতে ঝুলিয়ে মারা, মারধর করা বা নিষ্ঠুরভাবে হত্যা করা অপরাধ। কেউ এমন অপরাধ করলে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড থেকে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সেই সঙ্গে 10,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবীর ভাষ্য অনুযায়ী এই আইনের অধীনে অপরাধগুলো অআমলযোগ্য ও জামিনযোগ্য। অআমলযোগ্য হলো পুলিশ চাইলেই বিনা ওয়ারেন্টে অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার বা তদন্ত করতে পারবে না। 2019 সালের এই প্রাণী কল্যাণ আইন অনুযায়ী কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ছাড়া কোনো আদালত মামলা গ্রহণ করবে না। অর্থাৎ চাইলেই আপনি এই ধরনের অপরাধের জন্য আইনি প্রতিকার বা মামলা করতে পারবো না। খুব সহজেই একটা প্রশ্ন আসছে, তাহলে কে মামলা করতে পারবে? 2019 সালের নতুন প্রাণী কল্যাণ আইনে প্রাণীদের নিধন বা অপসারণ করা যাবে না বলে বিধান রাখা হয়েছে। এছাড়া পুরনো 1920 সালের দ্য ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট বাতিল করে প্রণয়ন করা এই আইনে শাস্তি ও জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে। তবে নতুন আইনে শুধু প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বা ভেটেরিনারি সার্জনকে মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে। বেওয়ারিশ প্রাণী হত্যায় কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শেষে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ থাকলেই শুধু আদালত মামলা নিতে পারে। এর বাইরে যদি কারো পোষা প্রাণী মারা যায় তবে মালিক হিসেবে তিনি সরাসরি মামলা করতে পারেন। কিন্তু বেওয়ারিশ প্রাণীদের ক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তরকে বাদী হয়ে মামলা লড়তে হয়। পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান রাকিবুল হক এমিলের মতে কর্তৃপক্ষের লিখিত অভিযোগ সহ থানায় একটি জিডি করতে হয়। থানা সরাসরি মামলা না নিয়ে জিডির কপি আদালতে পাঠায়। এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ বলে অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে মামলা রুজু হয় না বলে জানান তিনি। প্রাণী কল্যাণ আইনের বেশিরভাগ ধারা অআমলযোগ্য। এটিকেও এই আইনের একটি বড় দুর্বলতা বলে উল্লেখ করেন এমিল। মামলা আদালতে গেলে আসামি সহজেই আগাম জামিন নিতে পারেন। মামলাও বছরের পর বছর চলতে থাকে। 2024 সালের মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ঘটনায় মামলা করা হয়, কিন্তু মামলাটি প্রাণী কল্যাণ আইন অনুসারে হয়নি, হয়েছিল 1860 সালের পেনাল কোডের আওতায়। এই আইনের 429 ধারায় বলা হয়েছে, কেউ যদি প্রাণী হত্যা করে বা ক্ষতি করে
এবং যে কোনো প্রাণীর মূল্য যদি 50 টাকা বা তার বেশি হয় তাহলে ওই ব্যক্তির 5 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে, তা হলো প্রাণীর মূল্য নির্ধারণ। যেসব কুকুর বা বিড়াল রাস্তায় থাকে তাদের কোনো মূল্য নির্ধারণ করা যায় না। যেহেতু এরা গবাদি পশু নয়, তাই মূল্য নির্ধারণ করা যায় না। তাই আদালতে এই ধারায় মামলা প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে 2019 সালের প্রাণী কল্যাণ আইন থাকলেও প্রয়োগ করার ক্ষমতা আবার প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে, যার ফলে দেখা দেয় জটিলতা। প্রাণীর অধিকার নিয়ে কাজ করে হাতে গোনা এমন অল্প কিছু সংস্থা ও গণমাধ্যমের চাপের কারণেই কিছু ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই তথ্য প্রমাণ, এমনকি অপরাধীর স্বীকারোক্তি, প্রত্যক্ষদর্শীর বক্তব্য থাকা সত্ত্বেও অপরাধী শাস্তি পায় না। এ প্রসঙ্গে প্রাণী কল্যাণ নিয়ে কাজ করা সংস্থা অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবাইয়া আহমেদের ভাষ্য, নির্যাতন বা হত্যায় আইন অনুযায়ী অনেক প্রোটোকল অনুসরণ করতে হয়। মরদেহ ভেটেরিনারি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, অটোপসি করা, তারপর অস্বাভাবিক মৃত্যুর প্রমাণ নেয়া, তারপর বিচারের প্রক্রিয়া। রুবাইয়া আহমেদের কাছে এই প্রাণী কল্যাণ আইনটা একেবারেই অকার্যকর। এর আগে অবশ্য বাংলাদেশের আদালতে প্রাণী হত্যার জন্য রায় দেয়া হয়েছে। মাটি চাপা দিয়ে কুকুর হত্যার অভিযোগে রাজধানীর রামপুরার বাগিচারটেক কল্যাণ সমিতির নিরাপত্তা কর্মী সিদ্দিক মিয়াকে 2018 সালে 6 মাসের কারাদণ্ড দেন আদালত। রায়ে বলা হয়, কুকুরও এই সমাজ এবং প্রকৃতির একটি অংশ। প্রাণী হিসেবে তারও বাঁচার অধিকার আছে। অনেকেই পোষা বা পথকুকুরকে প্রাণী হিসেবেই বিবেচনা করে না, ফলে এমন ঘটনাগুলো সমাজে গুরুত্ব পায় না। বিশ্বের বিভিন্ন দেশে প্রাণী নির্যাতনকে মানুষের উপর সহিংসতা, যৌন নিপীড়ন, এমনকি হত্যার সমতুল্য হিসেবেও দেখা হয়। কিন্তু বাংলাদেশে একটি কুকুর মারা গেছে তো এমন কি, এরকম সংস্কৃতি প্রচলিত। আইন, শাস্তি বা বিচারের চেয়েও বড় মানুষের দৃষ্টিভঙ্গি। আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্য দিয়েই প্রাণীর প্রতি নৃশংসতা বন্ধ করা সম্ভব।